দর্শকবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস নবম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের আলোচনা নিয়ে। পূর্ণমান রয়েছে 40। দেখো, একে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 8 = 8 রয়েছে। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা আরবি, ফার্সি, আরবি ও ফার্সি নাকি হিন্দি? উত্তর হচ্ছে আরবি ও ফার্সির সঙ্গে। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, লাল বটফলের, পায়দলা মোথা ঘাসের, রূপসীর চুল না কিশোরীর চাল ভাত? উত্তর হচ্ছে লাল বটফলের। আমরা অভিকারী হইয়াছি বক্তাকে? পদ্মলোচন, রাধারানীর মা, রাধারানী নাকি রুক্মিণী কুমার রায়? উত্তর হচ্ছে রাধারানীর মা। নারীকুলের রত্নবিশেষ বলা হয়েছে মিস ম্যাকাউল্ড, মিসেস সোভিয়ার, মিসেস বুল, মিসেস মুলার? উত্তর হচ্ছে মিসেস সোভিয়ারকে। চন্দ্র শব্দটির উৎস কী? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব? উত্তর হচ্ছে তৎসম। 6 রয়েছে সরলতা কী ধরনের বিশেষ্য? সংজ্ঞাবাচক, জাতিবাচক, গুণবাচক? উত্তর হচ্ছে গুণবাচক। তব্য কোন শ্রেণীর প্রত্যয়? কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাতু প্রত্যয়? উত্তর হচ্ছে কৃৎ প্রত্যয়। প্লেন কী শব্দ? খণ্ডিত, ইংরেজি, অনুদিত না জার্মানি? উত্তর হচ্ছে ইংরেজি। দুয়ে রয়েছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। 1 × 8 = রয়েছে 8, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল কখন দুলছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় সন্ধ্যার বাতাসে ফুল তুলছে। এখানে তুলছে লেখা হয়ে গেছে, এটা কিন্তু দুলছে হবে, ঠিক আছে। দুয়ে রয়েছে কবির কাকে মৃত মনিয়া পাখির মতন মনে হয়েছে? জীবনানন্দ দাশের আকাশ সাতটি তারা কবিতায় কামরাঙা লাল মেঘ যখন সাগরের জলে ডুবে যায় তখন সেই মেঘকে কবির মৃত মনিয়া পাখির মতন মনে হয়েছে। 2-3 রয়েছে পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটির নাম কি? মহিলাটির নাম হচ্ছে মিসেস সোভিয়ার। রাধারানীর আলো জ্বলিতে বিলম্ব হচ্ছিল কেন? কারণ রথের মেলায় প্রবল বৃষ্টির কারণে দেশলাই ভিজে গেছিলো, তাই রাধারানীর আলো জ্বালাতে দেরি হয়েছিল। এছাড়াও ঘরে কোনো তেল ছিল না, তাই রাধারানী কী করেছিল? তাদের চাল থেকে দুটো খড় টেনে সেখানে চকমকি পাথর জ্বালিয়ে আগুন জ্বেলেছিল। তারপরে রয়েছে দেখো প্রত্যয় নিষ্পন্ন করো। বিদ্যমান রয়েছে বিদযুক্ত স্থানস সমান বিদ্যমান, আর পৌরাণিক পুরাণযুক্ত স্নিক বা ইক সমান হচ্ছে পৌরাণিক। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে না এসে কিছুটা বিকৃত বা রূপান্তরিত উচ্চারণে গৃহীত হয়েছে তাদের অর্ধতৎসম শব্দ বলে। যেমন জ্যোৎস্না থেকে জোছনা হয়েছে, শ্রাদ্ধ থেকে ছেড়াদ্দ ইত্যাদি। তারপরে রয়েছে অনুদিত শব্দ কাকে বলে? উদাহরণ বলছে ভিনদেশি শব্দের অনুকরণে বা ভাবানুবাদ করে বাংলা ভাষায় যে নতুন শব্দ তৈরি হয়েছে তাকে অনুদিত শব্দ বলা হয়ে থাকে। যেমন হ্যান্ডবুক থেকে আমরা হস্তপুস্তিকা বলি, নিউজ পেপার থেকে আমরা সংবাদপত্র বলি। তারপর রয়েছে অন উপসর্গযোগে 2টি শব্দ তৈরি করো। 1 হচ্ছে অনাবৃষ্টি, 2 হচ্ছে অনাদর। 3 রয়েছে কম বেশি 30 থেকে 40টি শব্দের উত্তর দাও। 3-এর 1 রয়েছে, এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান করে রয়েছে 3 করে রয়েছে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নের উত্তর এগুলো আমি বলছি। এরই মাঝে বাংলার প্রাণ পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। জীবনানন্দ দাশ তার আকাশে সাতটি তারা কবিতার সন্ধ্যার মায়াবী পরিবেশ গ্রাম বাংলার রূপ বর্ণনা করেছেন। ঝরে পড়া ঘাসের গন্ধ, কলমির ঘ্রাণ, মরা সরপুটির মাছের আঁশটে গন্ধ আর কিশোরের পায়ে দলা ঘাস, সেই সমস্ত কিছুর মধ্যেই কবি বাংলার চিরায়ত সজীব প্রাণের যে স্পন্দন রয়েছে সেটা তিনি অনুভব করেছেন। তারপরে 3-2 রয়েছে ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আশা। কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে? প্রশ্নটা এখানে জন্মভূমি বা নিজের ভিটের টানে শহরে চলে যাওয়া এবং আবার ফিরে আসা গ্রাম বাংলার সাধারণ মানুষের কথা বলা হয়েছে। আর আসা যাওয়া ফুরাচ্ছে না, তার কারণ রয়েছে, দেখো কারণটা বলা হয়েছে গ্রাম বাংলার মানুষ কাজের খোঁজে গ্রাম ছেড়ে যখন দূরে চলে যাচ্ছে কিন্তু হৃদয়ের টান বা নস্টালজিয়া তাদের বারবার জন্মভিটে সেই মাটির উঠানে ফিরে আসতে বাধ্য করছে। এই অমোঘ আকর্ষণের কারণেই তাদের যাতায়াত চিরকালীন এবং অবিরাম। তাহলে 4-এর দাগে রয়েছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 রয়েছে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। পদ্মলোচনকে সে কেন তাদের কাছে সুপরিচিত? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পে পদ্মলোচন হলেন মাহেশের রথে মেলায় একজন পরিচিত বস্ত্র ব্যবসায়ী। রাধারানী ও তার মায়ের কাছে তিনি অত্যন্ত সুপরিচিত, কারণ হলো তাদের সুদিনের সময় রাধারানীর পিতা ওই পদ্মলোচনের দোকান থেকেই কাপড় কিনতেন। পদ্মলোচন বিশ্বাসযোগ্য এবং পুরনো ব্যবসায়ী হওয়ায় রাধারানী তাকে চিনতেন এবং রাধারানী তাকে চিনতেন। এবার পদ্মলোচন পরিচিত হওয়ার যে কারণটা রয়েছে সেটা দেখো। একজন পুরনো ব্যবসায়ী, রাধারানী পিতার সময় থেকে তিনি তাদের কাপড়ের যোগান দিতেন। তারপরে রয়েছে ব্যবসার ধরন, তিনি 4 টাকার কাপড়ে শপথ করে 12.5 আনা, মানে 4 টাকা কাপড়ের বদলে তিনি 12.5 আনা মুনাফা নিতেন, যা দীর্ঘদিনের পরিচিত এবং ব্যবসার ধরনকে বোঝানো হয়ে থাকে। তারপরে রয়েছে তোমার রাধারানী মায়ের যে পরিচিতি। রাধারানীর মা পদ্মলোচনকে বিশ্বাস করতেন এবং তার কাছ থেকেই পূর্বে কাপড় কেনা হতো। এইটাই হচ্ছে তোমার পদ্মলোচনের পরিচিত হওয়ার কারণ।
তারপরে রয়েছে দেখো 4-2 রয়েছে নতুন আমদানি বন্ধ করা যাবে না। এখানে কি আমদানির কথা বলা হয়েছে, তা বন্ধ করা যাবে না কেন? দেখো, সৈয়দ মোস্তফা আলীর নবনব সৃষ্টি প্রবন্ধে নতুন আমদানিও বন্ধ করা যাবে না বলতে মূলত বাংলা ভাষায় বিদেশি শব্দের অবাধ প্রবেশের কথা বলা হয়েছে। লেখক মনে করেন জীবন্ত ও প্রবাহমান ভাষার রূপান্তরের জন্য বিদেশি শব্দ গ্রহণ অপরিহার্য, যা ভাষাকে সমৃদ্ধ করে এবং নতুন সৃষ্টির পথ প্রশস্ত করে। এবার আসছে কিসের আমদানির কথা বলা হয়েছে। এখানে বাংলা ভাষায় আরবি, ফার্সি, ইংরেজি এবং ইত্যাদি বিদেশি যে ভাষাগুলো রয়েছে সেই বিদেশি ভাষার যে শব্দভাণ্ডার রয়েছে বা নতুন শব্দের আমদানির কথাই এখানে বলা হয়েছে। কেন বন্ধ করা যাবে না, তার কারণ হচ্ছে দেখো, কারণ ভাষার যে প্রাণবন্ধতা রয়েছে, লেখক মনে করেন বাংলা ভাষা যে আত্মনির্ভরশীল নয়, অর্থাৎ এটি অন্য ভাষার শব্দ ঋদ্ধ হয়। তারপরে বলা হয়েছে প্রয়োজনীয়তা, বলা হয়েছে মানে কেন এটার আমদানি প্রয়োজন সেটা বলছে। আলু, কপির বা বিলাতি ঔষধের মতন বিদেশি বস্তুর ব্যবহারের সাথে সাথে তাদের নামগুলো কিন্তু বাংলার সাথে মিশে গেছে। সাহিত্যিক ব্যবহার, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, বিদ্যাসাগর, এরকম যে সমস্ত সাহিত্যিকরা রয়েছে, সাহিত্যিকরা স্বাচ্ছন্দ্যে কিন্তু বিদেশি শব্দ ব্যবহার করেছেন আমাদের এই বাংলা ভাষার মধ্যে। তারপর নতুন সৃষ্টি, বিদেশি শব্দের ব্যবহার বাংলা সাহিত্যকে নতুন রূপ এবং নতুন সৃষ্টির সুযোগ করে দিয়েছে। তারপরে 5 দাগে রয়েছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে, ঠিক আছে। আমি কিন্তু যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করছি, ভালো করে দেখো। আকাশে 7টি তারা কবিতায় প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা হচ্ছে কি, সেটা লিখতে বলেছে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন, তোমরা কিন্তু প্রত্যেকেই করে যেও। জীবনানন্দ দাশের আকাশে 7টি তারা কবিতায় বাংলার প্রকৃতির এক অপরূপ শান্ত স্নিগ্ধ গোধূলি সন্ধ্যার চিত্র ফুটে উঠেছে। কবি বাংলার সন্ধ্যাকে কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন, যা বাংলার নিজস্ব রূপকে ফুটিয়ে তোলে। এখানে কামরাঙা রঙের লাল মেঘ, হিজল, কাঁঠাল, বটের ছায়া, কলমি শাক এবং মাছের বর্ণনার মাধ্যমে বাংলার প্রকৃতির সজীব এবং শান্ত রূপটি ধরা পড়েছে। কবিতায় যে প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তার মূল কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছি। দেখো, সন্ধ্যা ও তারা, বলছে আকাশে 7টি তারা অর্থাৎ কালপুরুষ নক্ষত্র যেটা রয়েছে ফুটে ওঠার সাথে সাথেই কবি নরম ঘাসে বসে সন্ধ্যার আগমন প্রত্যক্ষ করছেন। তারপরে রয়েছে রঙিন গোধূলি, গোধূলি রাঙা মেঘকে কবি পাকা কামরাঙা ফলের সাথে তুলনা করেছেন, যা বাংলার সন্ধ্যার বিশেষ দৃশ্য। তারপরে রয়েছে স্নিগ্ধ সন্ধ্যা, সন্ধ্যা নেমে আসে এক শান্ত, অনুগত এবং স্নিগ্ধ প্রকৃতির রূপে, যা কবিকে মুগ্ধ করে। তারপরে হচ্ছে বাংলার রূপ, হিজল, কাঁঠাল, বটের লাল ফল, কলমি শাকের মাধ্যমে বাংলার পল্লী প্রকৃতির এক নিবিড় ছবি তুলে ধরা হয়েছে। হৃদয়স্পর্শী অনুভূতি, কিশোরীর ধোয়া ভিজে হাত, চাল ধোয়া ভিজে হাত রয়েছে, অদ্ভুত গন্ধ রয়েছে এবং তার জোনাকির আলোয় প্রকৃতির এক আধ্যাত্মিক এবং মায়াবী রূপ প্রকাশিত হয়েছে। কবির এই প্রকৃতির যে গভীরে রয়েছে বাংলার আত্মাকে অনুভব করেছেন, যেখানে প্রকৃতি মানুষের সুখ, দুঃখ, ক্লান্তির মাঝেও প্রশান্তির আশ্রয়স্থল হয়েছিল। তারপরে দেখো 5-2 রয়েছে মানে যে কোনো একটা করতে বলেছিল। এখানে দুটো প্রশ্ন আমি তুলে ধরেছি, আকাশে 7টি তারা, আর এখানে বলা হয়েছে যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া, ওখানে উঠোনে কিসের প্রতীক এবং কবি কাকে কেন উঠানে কি দাঁড়াতে বলেছেন। তোমরা এটা পরবর্তী উত্তর আমি কিন্তু পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। এখানে যে কোনো একটি বলেছে বলে আমি এখানে করে দিলাম, আর এটা নেওয়া হয়েছে আবহমান কবিতা থেকে। তারপরে দেখো 6 নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 6-1 রয়েছে কিন্তু বিঘ্ন আছে বহু, এদেশে নারী কল্যাণের জন্য কাজ করতে গিয়ে মিস নোবেলকে কী মানে বিঘ্নের, এটা হচ্ছে এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে স্বামীজির ধারণা। উত্তর দেখো, মিস নোবেলের কাজের পথে বিঘ্নসমূহ। স্বামী বিবেকানন্দের চিঠি রচনায় মিস নোবেলকে এই দেশে নারী কল্যাণের কাজে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে বলে স্বামীজি ধারণা করেছেন তা হচ্ছে জলবায়ু। এক হচ্ছে তোমার ভারতের তীব্র গ্রীষ্মকাল এবং আর্দ্র আবহাওয়ায় মিস নোবেলের মতন পাশ্চাত্য দেশের মানুষের কাছে অত্যন্ত কষ্টকর হবে। আর সামাজিক পরিবেশ, এদেশে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং কুসংস্কারের বেড়াজাল তার কাজে পদে পদে বাধা হয়ে দাঁড়াবে। তারপরে আছে ইউরোপীয় সমাজ, ভারতে বসবাসকারী শ্বেতাঙ্গরা তাকে সন্দেহের চোখে দেখবে এবং তিনি এদেশীয়দের সাথে আমাদের দেশের সাথে মিশলে তারা একে আবার এড়িয়েও চলতে পারে। তারপরে রয়েছে একাকিত্ব, দেশের সমাজ এবং জীবনযাত্রা ইউরোপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হওয়ায় তিনি মানসিকভাবে নিঃসঙ্গ বোধও করতে পারেন। 6-2 রয়েছে দেখো, 6-1 উত্তরটা আমি আলোচনা করলাম। 6-2 প্রশ্নটা একটু দেখে নাও। তারা দরিদ্র কিন্তু লোভী নহে। তারা বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের নির্লোভ মানসিকতার যে পরিচয় পাওয়া গেছে তা গল্প অবলম্বনে সেটা লিখতে বলেছে। এটা হচ্ছে তোমার রাধারানীর গল্প থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 150টি শব্দ।
এটা হচ্ছে তোমার প্রফেসর শঙ্কু ডায়েরি থেকে নিয়েছে, ঠিক আছে। নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 150টি শব্দের মধ্যে। তা বলা হয়েছে অস্ট্রেলিয়ার ম্যারিফাউল পাখির জীবনযাত্রার বিশেষত্বগুলি আলোচনা করো। ম্যারিফাউল পাখির জীবনযাত্রার বৈশিষ্ট্য হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যারিফাউল পাখি তাদের অদ্ভুত বাসা তৈরি কৌশলের জন্য বিশেষভাবে পরিচিত। তারা বাসা তৈরি করে, দেখো, এরা মাটিতে গর্ত খুঁড়ে তাতে পাতা, ডালপালা, জৈব পদার্থ জমা করে একটা ঢিবির মতন বাসা তৈরি করে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এই পচনশীল পাতার উত্তাপেই ডিম ফোটে এবং পুরুষ পাখিটি সবসময় ঠোঁট দিয়ে বাসার যে তাপমাত্রা রয়েছে সেটা পরীক্ষা করে এবং প্রয়োজনে বালিচাপা দিয়ে বা সরিয়ে তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে। অত্যন্ত পরিশ্রমী এরা হয়। নিজের বাসার যে তাপমাত্রা রয়েছে সেটা সঠিক রাখতে এরা সারাদিন নির্লস পরিশ্রম করে চলে। তারপরে সাথে 2-এ রয়েছে, দেখো, একটা তো আমি বলে দিলাম। 2-এর প্রশ্নটা দেখে নাও একটু। বেশ বুঝতে পারছি সে অবাক হতবম্ব হবে। এটা কার কথা বলা হয়েছে? তার অবাক এবং হতবম্ব হওয়ার কারণটা কী? 8-এ দেখো, নির্দেশ অনুসারে যে কোনো একটি প্রশ্নের এটা ভাবার্থ হচ্ছে, ভাবার্থটা একটু করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভাবার্থ, তোমরা একটু দেখে নিও। যে নদী হারাইয়ের স্রোত চলিতে না পারি, সহস্র শৈবাল দাম কাঁধে আসি তারে, সেই জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার, সর্বজন্য সর্বক্ষণ চলে যে পথে, তৃণগুল্ম শ্বেতা নাহি জন্মে কোনো মতে, যে জাতি চলে গবু তারই পথে পড়ে, মন্ত্র মন্ত্র সংহিতায় চরণ নাহা পড়ে। তো এই ছিল আজকের প্রশ্নপত্রের আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।